এই পার্টে আমি 11টি ম্যাজিক্যাল প্রশ্ন সাজেশনের একদম সর্বশেষ 3টি প্রশ্ন আলোচনা করব। এই 3টে থেকে কেন জানি মনে হচ্ছে 2টি প্রশ্ন তুমি হুবহু কমন পেয়ে যেতে পারো। আসো আমরা একটু আলোচনা করি। এই 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আমাদের এখানে বলছিল যে প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। এই কৃত্রিম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। দেখো, আমি শুরুতে লিখে নিচ্ছি এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, সেটা সংজ্ঞা আমাদের সুন্দরভাবে লিখতে হবে। প্রথমে লিখলাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার হলো কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির এমন শাখা যার মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা রোবটকে মানুষের মতো চিন্তা ভাবনা করার যুক্তি দেখানো বা সমস্যার সমাধান করা এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। সহজ কথায় মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে যখন কোনো যন্ত্রের বা সফটওয়্যারের মধ্যে সফলভাবে কৃত্রিম উপায়ে রূপায়ণ করা হয় তখন তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয়। 1950 সালে বিজ্ঞানী অ্যালান টুরিং প্রথম এই ধারণা ভিত্তি স্থাপন করেন। আমি যে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞাটা তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো এখান থেকে কিন্তু নিশ্চিতভাবে তুমি 2 মার্ক শিওর পেয়ে যাবা। এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করব। কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে দেখো। তাহলে আমি চলে যাচ্ছি দেখো নেক্সট পার্টে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে কি বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সমূহ। তাহলে এখানে বলা আছে যে ভুল ত্রুটি হ্রাস অর্থাৎ রিডাকশন অফ এরর্স। এআই অ্যালগোরিদম ও ডেটা প্রসেসিং নিখুঁতভাবে সম্পন্ন হওয়ার কারণে মানুষের তুলনায় এতে ভুলের পরিমাণ অনেক বেশি কমে যায়। যেমন এভাবে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে, অর্থাৎ মানুষ একটানা কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু একটি এআই সিস্টেম কোনো ক্লান্তি বা বিরতি ছাড়াই দিনরাত 24 ঘন্টা কিন্তু অবিরাম কাজ করতে পারে। এটাই হচ্ছে সুবিধা। এবার দেখো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। বিশাল পরিমাণ ডেটা খুব কম সময়ে বিশেষ বিশ্লেষণ করে এটি অত্যন্ত দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার দেখো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার। দেখো আর বলতে পারি মহাশূন্য গবেষণা, গভীর সমুদ্র অনুসন্ধান, তেজস্ক্রিয় পরিবেশ বা মাইন নিষ্ক্রিয়করণের মতো ঝুঁকিপূর্ণ কাজগুলোতেও কিন্তু মানুষের পরিবর্তে এআই বা রোবট সফলভাবে ব্যবহার করা যায়। এরপর দেখো আমাদের পুনরাবৃত্তিমূলক কাজের অটোমেশন। যেমন দেখো অফিসে বা কারখানায় বারবার করতে হয় এমন একঘেয়ে বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো এআই খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে এআই এর সুবিধাসমূহ। এখন কি কি অসুবিধা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এআই আসলে আমাদের কি কি অসুবিধার মধ্যে ফেলে দেয়। এবার দেখো এখানে বলছে এআই এর অসুবিধা সমূহ। আহ কর্মসংস্থান হ্রাস ও বেকারত্ব। কারখানায় ও অফিসে মানুষের পরিবর্তে এআই ও রোবটের ব্যবহার বৃদ্ধির ফলে সাধারণ কর্মীরা চাকরি হারাচ্ছে, যা বেকারত্বের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। দেখো তুমি যেই কাজটা তোমার করতে 10 জন শ্রমিক লাগতো, তুমি সেই কাজটা খুব সহজেই এআই এর মাধ্যমে করে ফেলতে পারতো। তার মানে কি তুমি সাশ্রয়ী হচ্ছ, কিন্তু দেশে কিন্তু বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার দেখো সৃজনশীলতার অভাব। এআই পূর্ব নির্ধারিত ডেটা বা অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে পারে, মানুষের মতো মৌলিক অনুভূতি বা আবেগ কিংবা খাঁটি সৃজনশীলতা কিন্তু এআই এর মধ্যে নেই। তুমি তাকে যা বলে দিবা, তুমি আগে যা বলেছো সেগুলো নিয়েই তারা কাজ করতে পারে। এবার দেখো অতিরিক্ত নির্ভরশীলতা। যেমন দেখো মানব ধীরে ধীরে যে কোনো কাজের জন্যই এআই বা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে, ফলে মানুষের নিজস্ব চিন্তা করার ক্ষমতা বা কার্যক্ষমতা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। এরপর দেখো গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকি। এআই সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করার জন্য প্রচুর ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে, যা হ্যাকারদের কবলে পড়লে বা অপব্যবহার হলে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়। এরপর দেখো নৈতিক ও আবেগহীন সিদ্ধান্ত। এআই এর নিজস্ব কোনো নৈতিকতা বোধ বা মানবিক আবেগ নেই, ফলে জটিল পরিস্থিতিতে এটি পুরোপুরি সঠিক মানবিক বা নৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারে। খুবই সহজ একটা কিন্তু আমরা অসুবিধা এখানে পড়ে ফেললাম। এগুলো জাস্ট একবার করে পড়লেই তোমার মনে থাকবে। এরপর জাস্ট আমরা একটা উপসংহার বা একটা মন্তব্য লিখবো। এখানে একটা উপসংহার বা একটা মন্তব্য আমরা লিখবো। দেখো মন্তব্য এখানে কি লিখলাম। পরিশেষে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক সভ্যতার এক অভাবনীয় বিপ্লব ভিত্তিক প্রযুক্তি। এর যেমন অসাধারণ ইতিবাচক দিক,
সুবিধা রয়েছে, তেমনি এর কিছু নেতিবাচক দিক ও ঝুঁকিও রয়েছে। তাই সঠিক নীতিমালা ও নৈতিকতা বজায় রেখে এর ব্যবহার করলে নিশ্চিত করতে পারলে মানব কল্যাণে এআই সর্বশ্রেষ্ঠ ভূমিকা রাখতে পারবে। এই কথাটুকু লিখে যদি শেষ করতে পারো, আমার কাছে মনে হয় এখান থেকে একটা ভালো মার্কস পাওয়া সম্ভব। আমি এখন আলোচনা করবো আমাদের নেক্সট প্রশ্ন নিয়ে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন এখানে কি বলেছে আমরা একটু দেখে ফেলি। এখানে কিন্তু আমাদের বলছে যে এআই অটোমেশন ব্যবহারের নৈতিক সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। একটু আগে যা লিখলাম তার মতোই আর কি। এখন ভূমিকায় দেখো কি বলছে, বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অটোমেশন মানব জীবন ও শিল্প কারখানাকে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ও সহজ করে তুলেছে। তবে প্রযুক্তিগত এই অগ্রগতির সাথে সাথে বিভিন্ন ধরনের নৈতিক ও সামাজিক প্রশ্ন বা সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এআই স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থার ক্ষেত্রে নৈতিক দিকগুলো বিবেচনা করা অত্যন্ত জরুরি। নিচে এআই অটোমেশন ব্যবহারের প্রধান নৈতিক সীমাবদ্ধতাগুলো আলোচনা করা হলো। এক নম্বর দেখো, এআই অটোমেশনের ব্যবহারের প্রধান নৈতিক সীমাবদ্ধতা হলে কি? এক নম্বর এখানে বলছি যে কর্মসংস্থান হ্রাস ও বেকারত্ব। একটু আগে যেটা আলোচনা করলাম ওইগুলোই ঘুরাই ফিরায় লেখা আর কি। এআই অটোমেশনের ফলে শিল্প কারখানা, অফিসে, আদালতে মানুষের কি পরিবর্তে রোবট ব্যবহার হচ্ছে, সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এর কারণে বিপুল পরিমাণে মানুষ চাকরি হারাচ্ছে। যে কথা আগে লিখলাম সেই কথাটা নতুন করে আর পড়ার কিছু কিন্তু এখানে নাই। ওই কথা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট দেখো এখানে বলছে গোপনীয়তা লঙ্ঘন বা ডেটা সুরক্ষা। এটা একটা নৈতিক সীমা। দেখো দুই নম্বর হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন ও ডেটা সুরক্ষা। যেমন দেখো এআই সিস্টেমের গুলো সঠিকভাবে কাজ করার জন্য প্রচুর পরিমাণে ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে ব্যবহারকারীর অনুমতি ছাড়া বা গোপনে এই ডেটা ব্যবহার বা অপব্যবহার করা ব্যক্তির গোপনীয়তা অধিকারের মারাত্মক লঙ্ঘন করে থাকে এই এআই। এরপর দেখো তিনে বলছে এখানে পক্ষপাতিত্ব বৈষম্য। এআই মডেলগুলো সাধারণত মানুষের তৈরি ঐতিহাসিক ডেটার উপর ভিত্তি করে প্রশিক্ষণ নেয়। এর ফলে ডেটাতে থাকা মানুষের পক্ষপাত ও বর্ণবাদ ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য অনেক সময় এআই সিস্টেমের নিয়েও কি প্রতিফলিত হয়, যা পক্ষপাত দুষ্ট বা অন্যায় সিদ্ধান্তের জন্ম দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এবার দেখো জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব। এটি স্বয়ংক্রিয়ভাবে এআই সিস্টেম বা রোবটের ভুল সিদ্ধান্তের কারণে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা বা আর্থিক ক্ষতি হয়, তবে তার আইনি ও নৈতিক দায়ভার কার উপর বর্তাবে? প্রোগ্রামার, নির্মাতা নাকি কোম্পানির উপর, তা নির্ধারণ করা অত্যন্ত জটিল ও কঠিন একটা কাজ। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। দেখো 5 নম্বর 6 নম্বর পয়েন্ট এখানে কি বলছে। পাশে দেখো এখানে বলছে মানুষের স্বকীয়তা ও নিয়ন্ত্রণ হ্রাস। অতিরিক্ত এআই অটোমেশনের উপর নির্ভরতার ফলে মানুষের নিজস্ব চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ধীরে ধীরে কিন্তু হ্রাস পাচ্ছে। মানুষ যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তেছে আর কি। 6 নম্বর দেখো বলছে নিরাপত্তা ঝুঁকি ও অপব্যবহার। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে নিরাপত্তা ঝুঁকি ও অপব্যবহার। দেখো এখানে বলা হয়েছে যে এআই প্রযুক্তি যদি ভুল হাতে চলে যায় বা এর অপব্যবহার করা হয়, যেমন ডিপফেক তৈরি, সাইবার আক্রমণ বা ম্যালওয়্যার তৈরি, তবে তা সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে কিন্তু ফেলতে পারে। এবার দেখো লাস্টে লিখলাম একটা উপসংহার। পরিশেষে বলা যায় এআই অটোমেশন মানবজাতির জন্য একটি দুর্দান্ত আশীর্বাদ হলেও এর নৈতিক সীমাবদ্ধতা ও ঝুঁকিগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মানব কল্যাণ নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধ করতে এআই ব্যবহারের ক্ষেত্রে কঠোর নীতিমালা ও নৈতিক বিধিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলা যায় না এই পরীক্ষাটা কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা কিন্তু চলেও আসতে পারে। দেখো এখন আলোচনা করবো আমাদের নেক্সট প্রশ্ন নিয়ে। দেখো আমাদের নেক্সট প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা একটু দেখে নেই। নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি বলছে, আমরা একটু দেখে ফেলবো। দেখো এখানে বলছে নেক্সট কোশ্চেন বলছে আপওয়ার্কের ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে। আচ্ছা আমরা আপওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি। ওকে দেখো তাহলে আমরা চলে যাচ্ছে আপওয়ার্কে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আপওয়ার্ক কি। এখানে বলছে যে আপওয়ার্কে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দেখলাম এখানে যে আপওয়ার্ক এর ধারণা ও সংজ্ঞা। আপওয়ার্ক হলো বিশ্ববিখ্যাত ও বৃহত্তম একটি আন্তর্জাতিক অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে ক্লায়েন্ট বা নিয়োগকারী এবং ফ্রিল্যান্সারদের মুক্ত পেশাজীবী এর মধ্যে কাজের সংযোগ ঘটে এই আপওয়ার্কের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ওকে এবার দেখো পূর্বের দুটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ওডেক্স এবং কি ইল্যান্স 2015 সালে একত্রিত হয়ে এই আপওয়ার্ক নামে আত্মপ্রকাশ করে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা, এটা অবশ্যই উল্লেখ করবেন। এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, রাইটিং, ডিজিটাল মার্কেটিং সহ
প্রযুক্তি ও ব্যবসায়িক নানা পেশার কাজ করা কিন্তু যায়। এই মোটামুটি হচ্ছে আপওয়ার্কের সংজ্ঞা। যদি এইটা তোমার পরীক্ষায় আসে এতটুকু সুন্দর করে লিখতে পারলে তুমি এখান থেকে কিন্তু 2 মার্ক শিওর পেয়ে যাবা। এরপর দেখো চলে যাচ্ছে আমি এখান থেকে পরবর্তী পার্টে। দেখো এখানে কি আপওয়ার্কে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় আমরা দেখা নেই। 2 নম্বর এখানে বলছে এখানে যে আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার পদ্ধতি সমূহ। ধাপ নম্বর 1 আমরা এখানে লিখছি ধাপ 1-এ যে অ্যাকাউন্ট তৈরি ও প্রোফাইল সেটআপ। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে যে আপওয়ার্কে প্রথমে একজন ফ্রিল্যান্সার হিসাবে সাইন আপ করতে হয়, এরপর একটি 100% সম্পূর্ণ কি ও আকর্ষণীয় প্রোফাইল তৈরি করতে হয়। এতে দক্ষতা, স্কিল, কাজের অভিজ্ঞতা, পোর্টফোলিও এবং ঘন্টা ভিত্তিক কাজের রেট সঠিকভাবে তুলে ধরতে হয়। দেখো ধাপ নম্বর 2 এখানে বলছে প্রপোজাল জমা দেওয়া। যেমন ক্লায়েন্টের পোস্ট করা কাজের বিবরণী পড়ে নিজের দক্ষতার সাথে মেলে এমন কাজে প্রপোজাল পাঠাতে হয়। প্রপোজাল পাঠানোর জন্য আপওয়ার্কে নিজস্ব ডিজিটাল মুদ্রা বা কানেক্টস ব্যবহার করতে হয়। ওকে, এবার দেখো ধাপ নম্বর 3-এ এখানে কি ধাপ নম্বর 3-এ দেখো এখানে বলছে আমাদের ইন্টারভিউ ও চুক্তি। বলছে এখানে যে ইন্টারভিউ ও চুক্তি। ক্লায়েন্ট আপনার প্রপোজাল বা প্রোফাইল পছন্দ করলে চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেই। কথাবার্তা চূড়ান্ত হলে ক্লায়েন্টের অফার লেটার পাঠায় এবং ফ্রিল্যান্সার তা গ্রহণ করলে কাজ বা চুক্তি শুরু হয়। এই প্রক্রিয়া যারা আপনারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছেন তারা কিন্তু এগুলো ভালো করে জানেন। ধাপ নম্বর 4 এখানে বলছে কাজ সম্পন্ন ও জমা প্রদান। দেখো আপওয়ার্কে মূলত 2 ধরনের চুক্তি হয়ে থাকে, একটা হচ্ছে আওয়ারলি জব, একটা হচ্ছে কি ফিক্সড প্রাইস। এখন এই যে আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপ দিয়ে কাজের সময় ট্র্যাক করে কাজ করতে হয়, আবার ফিক্সড প্রাইস জবটা হচ্ছে নির্দিষ্ট মাইলস্টোন বা বাজেট অনুযায়ী কাজ শেষ করে ক্লায়েন্টের কাছে জমা দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু করে থাকেন ফ্রিল্যান্সাররা। ওকে, এরপর দেখো ধাপ নম্বর 4 আলোচনা করলাম, দেখুন চলে যাচ্ছে পরবর্তী পার্টে। দেখো এখানে কি বলছে ধাপ নম্বর 5। ধাপ নম্বর 5-এ দেখো এখানে বলছে যে পেমেন্ট গ্রহণ। কাজ সঠিকভাবে জমা হলে ক্লায়েন্ট তা অনুমোদন করলে পেমেন্ট প্রসেস হয়। আপওয়ার্কের পেমেন্ট ব্যবস্থা স্ক্রো সার্ভিস দ্বারা অত্যন্ত সুরক্ষিত। উপমার্জিত অর্থ ব্যাংক অ্যাকাউন্ট, পেওনার বা অন্যান্য বৈশ্বিক পেমেন্ট মেথডের মাধ্যমে তোলা যায়। 3 নম্বর দেখো আপওয়ার্কে সফল হওয়ার কিছু মৌলিক কৌশল এখানে বলা আছে। পোর্টফোলিও ক নম্বরে বলা আছে এখানে পোর্টফোলিও সমৃদ্ধ করা। পূর্বে করা কাজের সেরা কিছু নমুনা প্রোফাইলে যুক্ত রাখা। খতে বলছে এখানে কাস্টমাইজড প্রপোজাল লেখা। কপি পেস্ট না করে ক্লায়েন্টের সমস্যা সমাধান কেন্দ্রিক প্রপোজাল লেখা। গতে এখানে বলছে দেখো ভালো ক্লায়েন্ট রিভিউ অর্জন। সময় মতো নিখুঁতভাবে কাজ জমা দিলে ভালো ফিডব্যাক নিশ্চিত করা। এটা কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো করলে কিন্তু সফল হওয়া সম্ভব আপওয়ার্কে। এবার দেখো এরপরে কি বলছে আমাদের এখানে পরীক্ষায় কিভাবে ভালো নম্বর পাবা, এই প্রশ্নটাতে আমি বলছি এখানে। এই প্রশ্নটায় পরীক্ষায় ভালো নম্বর পাইতে গেলে তোমাকে কি করতে হবে? উত্তরের শুরুতে অবশ্যই ওডিএক্স এবং ইলান্স যুক্ত হয়ে এই যে 2015 সালে আপওয়ার্ক নামে ধারণ করে এটা অবশ্যই উল্লেখ করবেন, এই কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া আওয়ারলি জব, ফিক্সড প্রাইস জব এবং স্ক্রো সিস্টেম কিওয়ার্ডগুলো হাইলাইট করলে পূর্ণ নম্বর নিশ্চিত করা এখান থেকে কিন্তু সম্ভব। মোটামুটি আপওয়ার্ক নিয়ে আলোচনা করলাম। এখন চলে যাবো আমরা নেক্সট কোর্সে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন আমাদের কি ছিল? আমাদের নেক্সট কোশ্চেন ছিল একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার কৌশল। ওকে, ছিল একটা আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার কৌশল নিয়ে একটু আলোচনা করব। এটা না একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল, এই যে পেয়ে গেছে এখান থেকে ফ্রিল্যান্সিং প্রোফাইল। ওকে, দেখো কোশ্চেন ছিল একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির ধাপসমূহ। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার কেন জানি মনে হয় যে আজকের এই ভিডিওর যে পার্টটা, এখান থেকে 2টা প্রশ্ন তোমরা খুব কমন পেয়ে যেতে পারো। দেখো এখানে কি বলা হয়েছে যে একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং তৈরির ধাপসমূহ। প্রথমত আমরা এখানে কি লিখলাম? একটা ভূমিকা লিখবো। ভূমিকায় আমরা কি লিখতে পারি? দেখো বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। একজন ফ্রিল্যান্সারের প্রথম পরিচয় হলো তার অনলাইন প্রোফাইল বা পোর্টফোলিও। ক্লায়েন্টের কাজ পাওয়ার ক্ষেত্রে একটি আকর্ষণীয়, পেশাদার এবং ত্রুটিমুক্ত প্রোফাইল চুম্বকের মতো কাজ করে। নিচে একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ ধাপসমূহ আলোচনা করা হলো। দেখো আমরা এখন ধাপসমূহ আলোচনা করব। দেখো 1 নম্বর এখানে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা যে 1 নম্বর বলছে এখানে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। প্রোফাইল তৈরির প্রথম ধাপ হলো নিজের দক্ষতা ও কাজের ধরনের উপর ভিত্তি করে উপযুক্ত ফ্রিল্যান্সিং
মার্কেট প্লেস বা প্ল্যাটফর্ম নির্বাচন করুন, যেমন হতে পারে সেটা আপওয়ার্ক অথবা ফাইবার হতে পারে, freelancer.com হতে পারে, আবার কি টপটাল বা বেহান্স কিন্তু হতে পারে। এখন দেখো আপওয়ার্ক বা ফাইবার কি সাধারণ বহুমুখী কাজের জন্য বিশ্বজুড়ে এই আপওয়ার্ক বা ফাইবার সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে, জনপ্রিয়। freelancer.com দেখো বিট করার মাধ্যমে কাজ পাওয়ার বড় একটি মাধ্যম হচ্ছে freelancer.com। এবার দেখো বিশেষজ্ঞ ডেভেলপমেন্ট বা ডিজাইনদের জন্য জনপ্রিয় প্রিমিয়াম প্ল্যাটফর্ম হচ্ছে এখানে টপটেল বা বিহান্স। এবার দেখো 2 নম্বরে কি বলছে আমাদের, 2 নম্বর বলছে এখানে পেশাদার প্রোফাইল ছবি ও ডিসপ্লে নেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাকে আকর্ষিত করবে কাস্টমারকে। দেখো এখানে পেশাদার প্রোফাইল ছবি ও ডিসপ্লে নেম, তোমাকে প্রোফাইল ছবি, দেখো প্রোফাইলে অবশ্যই নিজের একটি স্পষ্ট হাসি মুখে বা হাই কোয়ালিটি প্রফেশনাল ছবি ব্যবহার করতে হবে। ল্যান্ডস্কেপ ছবি বা কার্টুন ছবি বর্জন করতে হবে। 2 নম্বর দেখো নাম, নিজের আসল ও জাতীয় পরিচয়পত্র ব্যাংকের সাথে মিল থাকা সম্পূর্ণ নাম ব্যবহার করা উচিত, যা ক্লায়েন্টের মনে বিশ্বাস যোগাতে অনেক বেশি সাহায্য করবে। এই মোটামুটি 2 নম্বর। এরপরে দেখো আমাদের কি বলছে, এরপরে চলে দেখো 3 নম্বর বলছে এখানে এসইও বান্ধব আকর্ষণীয় প্রফেশনাল। দেখো এখানে কি বলছে যে এসইও বান্ধব আকর্ষণীয় প্রফেশনাল টাইটেল বা ট্যাগ লাইন আর কি। তাহলে আমরা কি করবো, এখানে টাইটেল হলো প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটি এমন ভাবে লিখতে হবে যেন ক্লায়েন্ট এক পলকেই বুঝতে পারেন যে আপনি কোন সেবা প্রদান করছেন। সংক্ষিপ্ত অথচ সুনির্দিষ্ট হতে হবে, যেমন এক্সপার্ট ওয়েব ডেভেলপার বা পাইথন জাভাস্ক্রিপ্ট স্পেশালিস্ট। এবং দেখো মার্কেট প্লেসের সার্চ রেজাল্ট প্রোফাইল র্যাঙ্ক করানোর জন্য কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড যেমন কিওয়ার্ডস যুক্ত করতে হবে। এই সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শপথ। এবার দেখো 4 নম্বর পয়েন্ট এখানে কি বলছে, 4 নম্বর পয়েন্ট এখানে বলছে চমৎকার। এখানে বলছে দেখো 4 নম্বরে বলছে এখানে যে চমৎকার ওভারভিউ বা বায়ো লিখতে হবে। এটি আপনার প্রোফাইলের মূল সারসংক্ষেপ বা সেলস পিচ বলা চলে। ওভারভিউ লেখার সময় নিচের বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি। শুরুটা হচ্ছে একটি আকর্ষক করা। প্রথমত 2 থেকে 3 লাইনে ক্লায়েন্টের সমস্যা ও তার সমাধান কিভাবে দেবেন তা তুলে ধরতে হবে। 2 দেখো দক্ষতার বিবরণ, আপনি কি কি কাজ করতে পারেন, আপনার অভিজ্ঞতাগুলো টেকনোলজি সম্পর্কে স্পষ্ট ধারণা এখানে দিতে হবে। দেখো কাজের ধরন, আপনি যে ধরনের কাজ করেন সেই কাজ আপনি অভ্যস্ত বা যে কাজ ভালো পারেন সেই বিবরণটা কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। এরপর দেখো এখানে কি বলছে 5 নম্বরে পোর্টফোলিও কাজের নমুনা যুক্ত করা। পোর্টফোলিও কি কাজে, দেখো পোর্টফোলিও ও কাজের নমুনা যুক্ত করা বলার চেয়েও করে দেখানো ভালো। এই নীতিতে বিশ্বাস করে আপনার পূর্ববর্তী সেরা কাজগুলোর নমুনা বা স্ক্রিনশট পোর্টফোলিও সেকশনে যুক্ত করতে হবে। বাস্তব কাজের অভিজ্ঞতা না থাকলে ব্যক্তিগত প্রজেক্ট বা মক প্রজেক্ট তৈরি করে আপলোড করা যেতে পারে। এবার দেখো 6 বলছে দক্ষতা ও সাব ক্যাটাগরি যুক্ত করা। দেখো এখানে কি বলছে 6 নম্বর নিয়ে একটু আলোচনা করি, দক্ষতা বা সাব ক্যাটাগরি। দক্ষতা বা কি সাব ক্যাটাগরি নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখো আমরা এখানে কি পাবো, দক্ষতা বা সাব ক্যাটাগরি। ওকে দেখো বলছে প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী আপনার কাজের সাথে সম্পর্কিত সঠিক স্কিল ট্যাগগুলো যেমন গ্রাফিক ডিজাইন, তবে কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি সিলেক্ট করতে হবে। এবার দেখো অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত স্কিল যোগ করা থেকে বিরত থাকতে হবে, এতে ক্লায়েন্ট বিভ্রান্ত হতে পারেন। ওকে দেখো এরপরে দেখো আমাদের কি বলছে 6 নম্বর পয়েন্ট পরে শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেশন। তোমাকে লিখতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেশন। আপনার একাডেমিক ডিগ্রির সঠিক তথ্য, কোনো বিশেষ কোর্স বা ট্রেনিং এর সার্টিফিকেট থাকলে তা অবশ্যই যোগ করতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্জিত সার্টিফিকেট প্রোফাইলের গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়িয়ে তুলতে পারে। এরপর দেখো 8 বলছে এখানে কাজের রেট নির্ধারণ, আপনি কি পরিমাণে, দেখো 8 নম্বরে এখানে বলছে কাজের রেট নির্ধারণ। ওকে কি করবা, প্রাথমিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও মার্কেটের ডিমান্ড বিবেচনা করে প্রতিযোগিতামূলক রেট বা আওয়ারলি রেট বা ফিক্সড প্রাইস নির্ধারণ করতে হবে। খুব বেশি চড়া দামে কিংবা একদম পানির দরে কাজ না করে একটি মানসম্মত রেট রাখা বুদ্ধিমানের কাজ হবে। এবার একটা উপসংহার লিখবেন, পরিশেষে বলা যায় একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল কেবল তথ্যবহুল হলে চলে না, বরং এটি হতে হয় ক্লায়েন্ট কেন্দ্রিক। প্রোফাইল তৈরি করার পর নিয়মিত সেটিকে আপডেট রাখা অত্যন্ত জরুরি এবং সততা ও পেশাদারিত্বের সাথে কাজ সম্পন্ন করা সফল ফ্রিল্যান্সার হওয়ার পূর্বগত শর্ত। পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলে আমার কাছে মনে হয় এখান থেকে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তোমরা কিন্তু সুন্দরভাবে এই প্রশ্নটা পড়ে ফেলবা। দেখো আমরা চলে যাবো এখন নেক্সট প্রশ্নে আমরা আলোচনা করব। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখো আমরা দেখে ফেলি এখানে।
দেখো আমরা আলোচনা করে ফেলেছি। এখন লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সমূহ, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা এবং বাংলাদেশের সব ফ্রিল্যান্সিং নিয়ে মূলত আলোচনা এখন করবো। তাহলে দেখো চলে আসছি ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের চ্যালেঞ্জ সমূহ নিয়ে একটু আলোচনা করি। ফ্রিল্যান্সিং চ্যালেঞ্জ যদি একটু চলে যায় আমরা এখানে, ফ্রিল্যান্সিং চ্যালেঞ্জের মধ্যে দেখো আমাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় ফ্রিল্যান্সিং এ। দেখো প্রশ্ন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত বর্ণনা করা হলো। 1 নম্বর দেখো ভূমিকা এখানে বলছে, ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় লাভজনক একটি পেশা হলেও এর পথ চলা কিন্তু একেবারেই সহজ নয়, খুবই কঠিন। প্রথাগত চাকরির মতো এখানে নির্দিষ্ট মাসিক বেতনের নিশ্চয়তা নেই, সামাজিক নিরাপত্তা থাকে না, বরং কঠোর প্রতিযোগিতা হয়। অনেক সময় পরিবারের কাছ থেকেও কিন্তু অনেক কটু কথা শুনতে হয়। অনিশ্চয়তা ও নানা ধরনের কাঠামোগত সমস্যার মধ্য দিয়ে একজন ফ্রিল্যান্সারকে এগিয়ে যেতে হয়। নিচে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রধান চ্যালেঞ্জসমূহ বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখো 2 নম্বর পয়েন্টে আমাদের এখানে কি বলছে, যে আয়ের অনিশ্চয়তা। এখানে বলছে যে আয়ের অনিশ্চয়তা ও নিয়মিত কাজের অভাব। ফ্রিল্যান্সিং পেশার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো আয়ের অনিশ্চয়তা এবং সব মাসে সমান কাজ বা সমান আয় পাওয়া যায় না। কোনো মাসে প্রচুর কাজ ও আয় থাকলেও পরবর্তী মাসগুলোতে ক্লায়েন্ট বা কাজ না পাওয়ার কারণে শূন্য হাতে কাটাতে হতে পারে, যা আর্থিক ব্যবস্থাপনাকে আরো বেশি কঠিন করে তোলে। এবার দেখো তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। গ্লোবাল প্লেসগুলোতে আপওয়ার্ক, ফাইবার বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ ফ্রিল্যান্সারদের সাথে প্রতিনিয়ত তীব্র প্রতিযোগিতা করতে হয়। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ভালো রিভিউ বা প্রোফাইল না থাকায় প্রাথমিক অবস্থায় কাজ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এটা খুবই আসলে একটা বড় ধরনের সমস্যা। 4 নম্বর দেখো বলছে সামাজিক নিরাপত্তা। দেখো 4 এখানে বলছে সামাজিক নিরাপত্তা ও সুযোগ সুবিধার অনুপস্থিতি। প্রথাগত চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেমন মাতৃকালীন ছুটি, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা চাকরির স্থায়িত্ব থাকে, কিন্তু ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এগুলো আসলে কোনো কিছুই থাকে না। তাদের নিজস্ব উদ্যোগেই আসলে এই সব কিছুর ব্যবস্থা কিন্তু তাদের করতে হয়। সুতরাং এটা বড় ধরনের সমস্যা তাদের তৈরি হয়। 5 নম্বর দেখো বলছে পেমেন্ট, লেনদেন ও ব্যাংকিং জটিলতা। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্লায়েন্টের পেমেন্ট দেশে আনার ক্ষেত্রে অনেক সময় আইনি ও ব্যাংকিং জটিলতার মুখোমুখি হতে হয়। অনেক সময় পেমেন্ট গেটওয়েগুলোর চার্জ বেশি থাকে অথবা সঠিক সময়ে টাকা হাতে পাওয়া নিয়ে নানা ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয়। এরপর দেখো সবচেয়ে বেশি হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, শারীরিক ও মানসিক স্বাস্থ্য। দেখো এখানে কি বলছে, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে কোমর ব্যথা হয়, চোখের সমস্যা, অনিদ্রা ও স্থিরতার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সবসময় কাজ হারানো ও ডেডলাইন নিয়ে মানসিক চাপ ও একাকিত্ব ফ্রিল্যান্সারদের অবসানের দিকে ঠেলে দিতে পারে। 7 নম্বর দেখে বলছেন উপসংহার। পরিশেষে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেমন স্বাধীন ও আকর্ষণীয়, তেমন এর চ্যালেঞ্জগুলো কিন্তু কম নয়। তবে দৃঢ় মনোবল ও উন্নত দক্ষতা অর্জন, সঠিক সময় ব্যবস্থাপনা ও ধৈর্যের সাথে কাজ করে গেলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একজন ফ্রিল্যান্সার সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন, এটা কিন্তু আমরা বলতে পারি। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে ফেললাম, এই প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবা। এখন চলে যাবো আমরা আমাদের নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করবো, ফ্রিল্যান্সিং এর সমস্যা নিয়ে। তো দেখো ফ্রিল্যান্সিং এ বাংলাদেশে কি কি সমস্যা হয় সেগুলো যদি আলোচনা করার চেষ্টা করি। যে ফ্রিল্যান্সিং প্রবলেম অ্যান্ড সলিউশন বাংলাদেশ। তো দেখো এখানে কি বলছে, ফ্রিল্যান্সিং প্রবলেম বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতের। দেখো এখানে বলছে তো বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতের প্রধান সমস্যাসমূহ এবং তার সমাধানের উপায়সমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর প্রথমে একটা ভূমিকা লিখবো। বর্তমান বাংলাদেশে তরুণ সমাজের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হয়ে উঠেছে এই ফ্রিল্যান্সিং। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের তথ্য মতে অনলাইন আউটসোর্সিং এ বাংলাদেশে বিশ্বের 2য় স্থানে রয়েছে। তবে বিপুল সম্ভাবনা থাকার সত্ত্বেও অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার কারণে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজারে পূর্ণ প্রতিযোগিতা তুলে ধরতে পারছেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এবার দেখো 2 নম্বর পয়েন্ট আমরা এখানে কি বলতে, ফ্রিল্যান্সিং এর খাতের প্রধান সমস্যা সমূহ একটু জানবো আমরা এখানে। 2 এখানে বলছে যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের প্রধান সমস্যা সমূহ। 1 নম্বর সমস্যা হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাব। অর্থাৎ এখানে পেপালের মতো আন্তর্জাতিক ও জনপ্রিয় সহজ পেমেন্ট গেটওয়ে না থাকায় অর্জিত অর্থ নিরাপদে বা দ্রুত দেশে আনা চ্যালেঞ্জিং হয়ে পড়তেছে। এবার দেখো ধীরগতির ইন্টারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অভাব। গ্রামে বা মফস্বলে এলাকায় উচ্চ গতির ব্র্যান্ড ইন্টারনেট না থাকায় আমাদের কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট কাজের গতি অনেক বেশি ব্যাহত করে ফেলে। খুবই সমস্যা এগুলো। গণনগর বলছে দক্ষ মেধা ও ইংরেজিতে ভাষার দুর্বলতা। প্রযুক্তির আধুনিক যুগে
দক্ষতা যেমন এআই, ডাটা সায়েন্স, অ্যাডভান্স কোডিং এগুলো, এবং আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে যোগাযোগের উপযুক্ত ইংরেজিতে দুর্বল। বাংলাদেশের মানুষ কিন্তু ইংরেজিতে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করে, এই কারণে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যারা ফ্রিল্যান্সিং করতে যায়। কারণ তোমার কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে কথা বলতেছো, তুমি ভালোভাবে যদি কমিউনিকেট করতে পারো ক্লায়েন্টের সাথে, সেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। অর্থাৎ 4 নম্বর দেখো আমি বলছি এখানে যে প্রাতিষ্ঠানিক বা সামাজিক স্বীকৃতি, ঋণের অভাব। ব্যাংক সুবিধা বা ঋণ পেতে ফ্রিল্যান্সারদের নানা জটিলতা পড়তে হয় এবং অনেক ক্ষেত্রে এটিকে প্রথাগত চাকরির মতো সম্মানজনক পেশা হিসেবে দেখা হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যার মধ্যে পড়ে। দেখো এরপরে আমাদের কি বলছে, সমাধানের উপায়গুলো কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। সমস্যা সমাধানের উপায়সমূহ দেখো, অবশ্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুকরণ। পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সমূহ দ্রুত বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে চালু করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া বর্তমানে ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স আমার প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করবে। দেখো দুয়ে বলছে এখানে হাই স্পিড, দুয়ে এখানে বলা আছে দেখো যে হাই স্পিড ইন্টারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। উপজেলা ও গ্রাম পর্যায়ে স্বল্প মূল্যে দ্রুতগতির ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছে দিতে হবে। আইটি পার্ক ও ফ্রিল্যান্সিং হাবগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা কি ভালো একটা ফিডব্যাক বা সমস্যার সমাধান করতে আমরা পারবো আমার কাছে মনে হয়। এখন দেখো চলে যাচ্ছে আমরা নেক্সট আলোচনা। এখানে 3 নম্বরে কিভাবে করতে পারি দেখো, 3 নম্বরে এখানে দেখো বলছে যে মানসম্মত কারিগর ও ভাষা শিক্ষার অভাব। প্রশিক্ষণ সরকারি ও বেসরকারি উদ্যোগে কেবল প্রাথমিক কাজ নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেইন, সাইবার সিকিউরিটির মতো উচ্চ চাহিদা সম্পন্ন বিষয়ের উপর উন্নত প্রশিক্ষণ প্রদান ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। এবার দেখো বলছে এখানে ব্যাংক ঋণ ও আইডি কার্ড সুবিধা সহজকরণ। ফ্রিল্যান্সারদের জন্য প্রবর্তিত ফ্রিল্যান্সার আইডি কার্ড এর সুবিধা বাড়িয়ে এর মাধ্যমে সহজে শর্তে ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এগুলো কিন্তু খুবই দরকার। 5 নম্বর বলছে সরকারি প্রণোদনা ও সামাজিক সচেতনতা। ফ্রিল্যান্সারদের উপার্জিত রেমিটেন্সে প্রণোদনা অব্যাহত রাখা এবং সামাজিক ফ্রিল্যান্সিং এর ইতিবাচক দিক সম্পর্কে সচেতনতা করতে হবে বা প্রচার প্রচারণা চালাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপর দেখো কি বলছে আমরা পরীক্ষায় কিভাবে ভালো নম্বর পেতে পারি। আমরা পরীক্ষায় খাতায় ভালো নম্বর পাওয়ার উপায় হচ্ছে এখানে উত্তরের সমস্যা সমাধান দুটোই স্পষ্টভাবে বুলেট পয়েন্ট আকারে লিখবেন। যেমন এখানে পেপাল, হাই স্পিড ইন্টারনেট, ফ্রিল্যান্সার আইডি কার্ড এবং অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এর নাম ও রেফারেন্স উল্লেখ করলে উত্তরের মানগুলো আরো বেশি বেড়ে যায়। সেখান থেকে কিন্তু একটা পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু চলে আসে। মোটামুটি আমরা কিন্তু এই প্রশ্নটা দেখে ফেললাম। এখন আমাদের একদম লাস্ট কোশ্চেনটা দেখে আমরা আজকে ভিডিওটি শেষ করব। তোমরা জাস্ট আর একটুখানি কষ্ট করে এই ভিডিওটা দেখতে থাকো। একদম লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, একদম লাস্ট কোশ্চেন। দেখো লাস্ট কোশ্চেনে এখানে আমাদের কি বলছে যে বাংলাদেশে দেখো একদম লাস্ট কোশ্চেন এখানে কি বলছে, লাস্ট কোশ্চেন একদম লাস্ট কোশ্চেন ছিল আমাদের এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান তুলে ধরো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে ফ্রিল্যান্সিং এর অবদান বাংলাদেশের অর্থনীতিতে আমরা কিভাবে দেখো আলোচনা করি একটু। ওকে দেখো এখানে বলছে বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে প্রথমে ভূমিকা লিখবা। বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বাংলাদেশের অর্থনীতিতে একবিংশ শতাব্দীর অন্যতম চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে বৈদ্যুতিক মুদ্রা অর্জনের এই মাধ্যমটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। দেখো বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর প্রধান অবদান সমূহ যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখো কি বলা হয়েছে 1 নম্বরে বৈদেশিক মুদ্রা অর্জন ও রিজার্ভ। দেখো এখানে 1 নম্বরে বলছে বৈদেশিক মুদ্রা অর্জন ও রিজার্ভ সমৃদ্ধকরণ। ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি থেকে বৈদেশিক মুদ্রার আয় করে ব্যাংকিং চ্যানেলে দেশে নিয়ে আসছেন। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে এবং জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। 2 নম্বর দেখো এখানে বলছে যে বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজকে কর্মসংস্থান। বাংলাদেশের বিশাল যুবশক্তি আজ প্রথাগত চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। এটি শিক্ষিত বেকার যুবকদের জন্য ঘরে বসেই সম্মানের সাথে আত্মকর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করতেছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টগুলো। দেখো বলছে এখানে মেধা পাচার রোধ ও স্বাবলম্বী হওয়া।
পূর্বে উচ্চশিক্ষিত তরুণদের অনেকেই কাজের সন্ধানে দেশ ছাড়তেন বা মেধা পাচার করত। ফ্রিল্যান্সিং এর এই সুবাদে দেশের ভেতরে ঘরে বসে গ্লোবাল মার্কেটিং কাজ করার সুযোগ সুবিধা পাওয়ায় তরুণরা স্বাবলম্বী হচ্ছে এবং মেধাকে দেশেই কাজে লাগাতে পারতেছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্টগুলো দেখো, চলে যাচ্ছে আমরা নেক্সট পার্টে। 4 নম্বরে এখানে বলা আছে যে গ্রামীণ অর্থনীতিতে তথ্য প্রযুক্তির প্রসারের ভূমিকা। দেখো, বর্তমানে শুধু শহর ও রাজধানী নয়, বরং গ্রাম অঞ্চলগুলোতেও কিন্তু ফ্রিল্যান্সিং এর বিস্তার ঘটেছে। এর ফলে গ্রামীণে তরুণরাও আয় করা, স্থানীয় অর্থনীতি গতিশীল হচ্ছে এবং ইন্টারনেট ও আইসিটি খাতে দ্রুত প্রসার ঘটতেছে। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, লাস্টে তুমি কিভাবে লিখলে ভালো নম্বর পাবা এখানে বলা আছে। উত্তরে ফ্রিল্যান্সিংকে বাংলাদেশের অর্থনীতির ডিজিটাল, এটা এই কথাটা দেখো, ডিজিটাল অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করে পয়েন্টগুলো সুশৃঙ্খলভাবে উপস্থাপন করলেই পরীক্ষক কিন্তু সর্বোচ্চ নম্বর প্রদান করবেন। সুতরাং তোমরা এখান থেকে সুন্দরভাবে এটা পড়ে নিবা। আমরা কিন্তু মোটামুটি লাইভ ক্লাস প্লাস এই 2টা ভিডিও দিয়ে আমরা কিন্তু 11টি ম্যাজিক্যাল প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর আমরা দেখে ফেললাম। তোমরা যা সুন্দর করে পরীক্ষা যাওয়ার আগে আরেকবার করে দেখে যাও। ইনশাল্লাহ আমি আশা করতেছি এখান থেকে সবগুলো প্রশ্ন কমন আসবে, আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।